রাজত্বকালের পূর্ব থেকেই এই অঞ্চলটির নাম ময়মনসিংহ। এ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ এলাকার নাম ময়মনসিংহ রাখার প্রস্তাব করলে তৎকালীন সরকার তা গ্রহণ করেন। যদিও ইতিহাস থেকে জানা এও যায় ১৬শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র নাসির উদ্দিন নাসরাত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেন। সেই থেকেই নাসরাত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। যদিও এই নামটি আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ করা হয় না। ১৭৭৯ সালে প্রকাশিত রেনেলের ম্যাপে ময়মনসিং নামটি কিন্তু এই সময়ের ময়মনসিংহ। তবে অনেকেই মনে করেন সম্রাট আকবর তার প্রধান সেনাপতি মানসিংহকে এই অঞ্চলে পাঠিয়েছিলেন ১২ ভূঁইয়ার প্রধান ঈসা খাঁকে পরাজিত করতে। তবে কি মানসিংহ থেকেই ময়মনসিংহ? ঈসা খাঁ মানসিংহের সাথে পরাজিত হয়েছিলেন। ব্রিটিশ আমলে ১৭৮৭ সালের ১ মে এই জেলা গঠিত হয়। জেলা সদরের পত্তন হয় ১৭৯১ সালে। অর্থাৎ এই শহরের বয়স প্রায় ২২৯ বছর। সুদীর্ঘ এই সময় জড়িয়ে আছে কত গল্প, কত না কথা। সময় তা জানে। আরো জানে ব্রহ্মপুত্র নদ, জানে ময়মনসিংহ গীতিকা। এই শহর জন্ম দিয়েছে কত শত গুণীজন, কত শত ইতিহাস। জানে ওরা সবাই। সমৃদ্ধ অতীত আর প্রসিদ্ধ মন্ডা মিঠাই শুধু নয়, এই শহর ভয়ের ভান্ডার। আমরা এসেছি এই শহরের রাতের গল্প শোনাতে। সত্যি কিছু গল্প, একদম একান্ত কিছু গল্প। এই শহরের মতো সেই গল্পের ভয়ের বয়সও বেড়েছে। যুবথুবু হয়ে সেও বাসা বাঁধতে চায় আপনার মনে। একবার আশ্রয় পেলে বাকিটা জীবন সেখানেই ঠাঁই পেতে চায়। চলুন শুনে আসি এই শহরের কোটরে লুকিয়ে থাকা, আধারের অন্ধকারে ডানা মেলা, বাতাসে সুগন্ধ ছড়িয়ে নিমিষেই মিলিয়ে যাওয়া ছায়া সঙ্গীর মতো কিছু গল্প। চোখ বন্ধ করুন, অনুভব করুন আপনার চারপাশ কেমন বদলে গেছে। আমাদের সাথে আপনিও কখন মনের গাড়িতে চড়ে চলে এসেছেন ময়মনসিংহে। অনুভব করুন, অনুভব করুন। ওয়েলকাম ব্যাক। 7 দিন পরে আবার আমরা ফিরে এলাম ভূত এফএম নিয়ে, এবং এই মুহূর্তে আমরা ময়মনসিংহে। আর আমরা যে ট্যুরে বের হয়েছিলাম, আমরা এই বছরের শুরুতে, একদম শুরুর দিন আমরা রাজশাহীতে আমাদের ভূত এফএম অন এয়ার করেছিলাম রাজশাহী থেকে, এবং তারপরে সেখান থেকে কক্সবাজার, এরপরে চলে গেছিলাম এবং আজকে ময়মনসিংহে। এবং ময়মনসিংহের রেসপন্স আমি বলবো যে হ্যাঁ, দিনে দিনে বাড়ছেই, এবং বাকি 3টা জায়গার চাইতে আরো অনেক বেশি অপ্রত্যাশিত। আনফর্চুনেটলি ময়মনসিংহে পৌঁছানোর পরপরই আমি অসুস্থ হয়ে যাই, এবং সেই কারণে সবার সাথে যোগাযোগটা খুব একটা হয়ে ওঠেনি। তারপর শুরুর দিকে যেটুকু পেরেছি মানে সেটুকু করতে চেষ্টা করেছি আমরা, এবং সেই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ময়মনসিংহে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। এত মানুষ আসলে আমরা বাকি 3টা জায়গাতেও ঘুরেছি, দেখিনি ময়মনসিংহে যে পরিমাণ মানুষ দেখছি, এবং ধীরে ধীরে আশা করছি যে এটা বাড়তেই থাকবে। তো যাই হোক, আজকে আপনাদের সবাইকে ভূত এফএমে স্বাগত জানাচ্ছি, এবং শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের SMS করবেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করার অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm।
আমাদের আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা অবশ্যই উল্লেখ করুন। আপনি ঘটনা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং আমাদের ফেসবুক অ্যাড্রেস আমি জানিয়ে দিচ্ছি www.facebook.com/bhutafm.russell। আমরা নেক্সট এপিসোডটা করতে চাই ঢাকাকে নিয়ে, এবং তারপরে আমাদের কিন্তু তাই বলে মনে করবেন না একেবারে এই যে ঢাকাটা পড়ে গেছে মাঝখানে, একেবারে মনে করবেন না যে আমাদের এই যাত্রা বা আমাদের এই চলা শেষ হয়ে যাচ্ছে। আমরা বাকি শহরগুলো কভার করবো। তারপরে সপ্তাহে যাচ্ছি আমরা সম্ভবত কোথায়, খুলনা যাবো, সিলেট যাবো না বরিশাল যাবো, আপনারা ডিসাইড করুন, আমাদের জানিয়ে দিন। এবং ঢাকার স্থানীয় তাদের কাছে চাই আমরা ঘটনা, এবং তারা ঠিক একইভাবে ঢাকা শহরে অনেক মানুষ থাকেন, অনেক জায়গার মানুষ থাকেন, কিছু কিছু মানুষ থাকেন যারা জন্ম থেকেই ঢাকায়, তাদের ঘটনা শুনতে চাই, এবং সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দেন আমাদেরকে। আমাদের অ্যাড্রেস তো জানেন আপনারা, bhutafm@radiofrequency.fm। আমার দোয়া করবেন। আজকে একটু অসুস্থ, বাট আমি আশা করছি যে আজকে আপনাদেরকে জমজমাট একটা এপিসোড উপহার দিতে পারবো, সেজন্য আপনাদের সবার দোয়া চাচ্ছি। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। রাইট, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভ্র ময়মনসিং এর ছেলে, এবং তিনি তার ঘটনা আপনাদেরকে জানাবেন। শুভ্র, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি যে আপনার কেমন লাগছে, কত মানুষ দেখছেন এখানে আশেপাশে? অনেক মানুষ দেখা যাচ্ছে, আমি চিন্তাও করতে পারিনি যে এত মানুষ আসবে এখানে। আচ্ছা, সো থ্যাংক ইউ। যারা বাইরে শুনছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমাদের এই শোটা যেখান থেকে লাইভ হচ্ছে, চারপাশেই সবাই দাঁড়িয়ে আমাদেরকে দেখছেন, এবং তারা ছবি তুলছেন এবং আমাদের পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ময়মনসিং। শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোনায়। ঘটনাটির শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার, এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, দুজন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোনার বিখ্যাত বগরা নদী, সেই বগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম, নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা ওইখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তোবা কেউ আছে। তো আমি একটু ডানে বামে তাকানোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কি যেন ঘুরে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, এবং রীতিমতো বললে যেটা চলে যায় আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল। এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যে লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে। মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা, আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে। আমি পিছন দিকে ফিরে যাচ্ছি আজকে, ফিরতে ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম। আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারের কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো দেখতে বলতে খুব গোলাকার
আচ্ছা, সাইজে ছোট, আচ্ছা, আচ্ছা, পুরো একটি ডল আছে আচ্ছা। বলা যেতে পারে। Interesting. তিনটা চোখ, তিনটা চোখ। আচ্ছা, নাথিং মোর দেন তিনটা চোখ, এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছিল। সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, টোটালি সার্কেল ও আচ্ছা আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, সামনে যাচ্ছে একবার, পেছনে আসছে একবার, এরকম ভাবে। টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসে এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেই দিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই ঠিক সেই টাইমে 7:30 দিকে আমি যাই। যাওয়ার পরে আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময় জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না, বলছিল যে পেছনে লেগে থাকতো, পেছনে লেগে থাকতো। একটা কথা, পেছনে লেগে থাকবো মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে পেছনে লেগে সাথে সাথে আমি পাশে যে দুইজন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা। না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আপনি? শুধুমাত্র আমি, আমার সাথে অনুপম এবং অপূর্ব আমার দুজন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালটা টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়, এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাকতো। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম, সে বলল আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে। দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস? আমি বললাম কি করেছি? সে আমাকে দেখালো একটা পেজের ভিতর, সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি। 3টা চোখ? 3টা চোখ এঁকেছি আমি, যেরকম দেখেছিলেন আপনি? আমি যেরকম দেখেছি ওই সময়, আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, আবার 3টা চোখ ছিল। 3টা চোখ ছিল ছবির মধ্যে। ওনাটা আমি মাইমিসিং চলে আসার পরে, আমি যখন কলেজে ভর্তি হলাম, আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল তার, সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনাটা করেছি, এবং 4বারই এটি হয়েছে। এন্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন, এবং আমি মোটামুটি দেখেছি ওনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে, এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছেন, যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখনই আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমরা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এন্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল মাইমিংসিং এ, এখানে আসার পরে, কলেজে ভর্তি হওয়ার পরে, আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে মাইমিংসিং এর যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, সে নদীর পাশে বসেছিলাম আমি। 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক, আচ্ছা, সিম্পলি নর্মাল জেন্টলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে এমন ভাবে বলেছে আমাকে চেনে। ভাইয়া দেখেন তো আপনি এই অ্যাড্রেসটা চিনেন কিনা, বলে আমাকে একটা কাগজ দেখা হলো। আচ্ছা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস বলতে, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকানো। ও মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন? 3টা চোখ আঁকানো ছিল। 3টা চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল।
দেন আমি বসে পড়লাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি বললাম। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে। এবং যদি আমার ফুপির কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে হবে। ওকে, তো আপনার আর কোনো ঘটনা আছে? না রাসেল ভাই, এখন বলার মতো আর কোনো ঘটনা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ শুভ্র, আমাদের সঙ্গে আপনি যে ঘটনাটা শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদের এখানে আসবেন আরো একজন অতিথি, তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। তবে তার আগে একটু জানাই যে আমাদেরকে অনেক SMS করছেন। ময়মনসিংহ অদ্ভুত সুন্দর একটা শহর, খুবই সুন্দর একটা শহর এবং বেশ বড় একটা শহর। আপনারা মানে না আসলে ঠিক বুঝবেন না, এবং শহরটা অনেক পুরনো একটা শহর, যেহেতু ঢাকার কাছাকাছি সবকিছু, কিন্তু তারপর একটা প্রশান্তি আছে এবং ভয়াবহ প্রশান্তি আছে। এবং আমার আসার পরে মনে হয়েছিল যে হ্যাঁ, আরো একটু আগে আসা দরকার ছিল, আর একটু বেশি সময় নিয়ে দেখা উচিত ছিল শহরটাকে। তো যাই হোক, আমরা তারপরেও চলে এসেছি ময়মনসিংহে, এবং ময়মনসিংহের লোকাল স্টোরিজ শুনছেন আপনারা, এবং আগামী সপ্তাহে আপনারা শুনবেন ঢাকার লোকাল স্টোরিজ। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, ঢাকাবাসী যারা ঢাকায় থাকেন তারা আমাদেরকে ইমেইল করবেন আপনাদের শেয়ার ঘটনাগুলো, এবং স্টুডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সাইফুল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে লাইট অফ করে তিনি শুনছেন জম্বে। রাশেদ আমাদের ফুলবাড়িয়া থেকে SMS করেছেন ময়মনসিংহের কোথায় হচ্ছে, ময়মনসিংহের এটাকে মনে হয় সম্ভবত টাউন হল এরিয়া বলে বা এরকম কিছু একটা, আমার তাই মনে হয়, অনেক বড় শহর আসলে। মাশফিক আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। ইদিতা আমাদের SMS করেছেন ময়মনসিং মনটা খারাপ, আজকে আমি এখানে নই, আমি ঢাকা যাচ্ছি, এবং ভূত FM তিনি মিস করছেন। হিমেল পান্ডে ক্যান্টনমেন্ট থেকে আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন, সঙ্গে তার রয়েছেন সমীরন, ইমন, নূর এবং রাসেল, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন এখানে, যারা এই শীতের রাতে কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে দেখছেন ভূত FM এবং একসাথে শুনছেন। তাদেরকে বলবো যে আপনার কষ্ট না করে বাসায় চলে যেতে পারেন এখন যদি চান, এবং আমরা আশা করছি যে আপনাদেরকে বাকি সময়টা আনন্দ দিতে পারবো। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কবির জিঞ্জিরা থেকে SMS করছেন আমাদেরকে সিদ্দিক জুরাইন থেকে, এছাড়া আমাদের SMS করছেন জ্যোতি, এছাড়া আমাদের মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমি আর আমার ওয়াইফ একসাথে শুনছি। আমাদেরকে সাদিক SMS করেছেন আমাদেরকে, আকরাম কুমিল্লা থেকে, এছাড়াও অর্শি ঢাকা থেকে SMS করেছেন, নাইস স্টোরি লিখেছেন, জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন আই লাভ ভূত FM, এবং আমাদেরকে তাই লিখেছেন তিনি। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে হন্টেড ভাইয়া নামটা, আচ্ছা আপনার নামটা লেখেননি। আরিফ আমাদের SMS করেছেন, ফয়সাল আরিফ এবং আরিফ ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ থেকে শুনছেন এবং খুব ভয় লাগছে। বেলায়েত আমাদের SMS করেছেন আমাদেরকে, বখতিয়ার, শান সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা আমরা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই, আমি আরিফিন ময়মনসিংহ পুলিশ লাইন থেকে আসছি। প্লিজ আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পুলিশ লাইন আমরা যেখানে আছি এখান থেকে কত দূর? 2 কিলোমিটার। 2 কিলোমিটার, ওকে, আমরা চলে যাই ঘটনায়। আমি এখন যে ঘটনা, আচ্ছা আপনার সাথে তার আগে আমি একটু বলতে যে আপনি বলেছিলেন আপনি তো স্থানীয়, হ্যাঁ, এবং আপনি বলছেন যে আপনি ময়মনসিংহের স্থানীয় কিছু ঘটনা বলবেন, তাই তো? ওকে, তো একেবারে ময়মনসিংহের স্থানীয় কিছু ঘটনা যারা ময়মনসিংহে আছেন তারা তো উপভোগ করবেনই, যারা ময়মনসিংহের বাইরে রয়েছেন তারাও উপভোগ করুন ময়মনসিংহের একেবারে খাঁটি কিছু ভয়ঙ্কর ঘটনা। শুনে আসি আমার ঘটনা। আমি প্রথমত যে ঘটনাটি বলবো সেটা একটা আপনার অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। আমি যার ঘটনাটি বলবো তার সাথে কিছুক্ষণ আগে আমার ফোনে কথা হয়েছে, সে ঢাকা যাচ্ছে অলরেডি।
কারণ তার পেশা হচ্ছে ড্রাইভার, সে একজন চালক। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, তখন উনি অ্যাম্বুলেন্স চালাতেন। ময়মনসিংহের যে কোনো একটি হসপিটালে কোনো এক শীতের দিন আপনার ময়মনসিংহ হসপিটাল থেকে জি একজন রোগীটি হচ্ছে মেয়ে। অর্থাৎ ঘটনাটা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। জি সেক্ষেত্রে তারা অনেক অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। রিলিজ করে দিয়েছে মানে কি, এটা কি বেঁচে আছে না না, মারা গেছে। মারা গেছে। জি, মারা যাওয়ার পরে রিলিজ করে দিয়েছে। ওকে। রিলিজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারা কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না। অ্যাম্বুলেন্স যেতে ইচ্ছুক না। তারা যাবে আপনার পার্শ্ববর্তী জেলা শেরপুরে। তার মানে তারা এমন একটা অ্যাম্বুলেন্স খুঁজছে যে অ্যাম্বুলেন্সটা লাশটাকে নিয়ে ঠিকানায়। হ্যাঁ, শেরপুর জেলায় যাবে, একটা প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা। আচ্ছা। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার যেতে রাজি হচ্ছে না বা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যার ঘটনাটা বলছি তার নাম হচ্ছে রনি। তার বাসা হচ্ছে ময়মনসিংহ শহরেই, নতুন বাজারে মোড়ের কাছে। যাই হোক, সে যেতে রাজি হলো, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না। হ্যাঁ, পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না, শুধু লাশটাই যাবে। আচ্ছা। সেক্ষেত্রে ওই ড্রাইভার রনি, তার সন্দেহ তেমন একটা হলো না, হয়তো ভাবছে সবাই তো অ্যাম্বুলেন্সের সাথে যায় না, ভয় পেতে পারে। সেক্ষেত্রে সে রাজি হলো। আচ্ছা। তার শহর থেকে বের হতে হতে রাত 8টা বেজে গেল। সে ময়মনসিংহ শহর পার হয়ে যখন শেরপুর সীমানায় চলে গেল, তখন রাত প্রায় 2 ঘন্টা পরে। তখন রাস্তাঘাট খারাপ ছিল, এত ভালো ছিল না। আচ্ছা। তখন রাত 10টা কি 11টা, শীতের রাত, এটি অনেক রাত হয়ে যায়। তার গাড়িটা হঠাৎ থেমে গেল। হ্যাঁ, সে নেমে গিয়ে দেখলো তার চাকাটা নষ্ট হয়ে গেছে। তবে এখানে কথা হচ্ছে তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তার কোনো হেল্পার ছিল না, সে একাই ছিল। আর অ্যাম্বুলেন্সে লাশ ছিল। তারপর সে একা হাতে গাড়ির চাকাটা যেভাবে ঠিক করে সেভাবে ঠিক করে সে আবার যাত্রা শুরু করলো। ঘন্টাখানিক পর চলন্ত একটা গাড়ি এটা হঠাৎ করে থেমে গেল। সে যখন গাড়ি থেকে নেমে তারপরে অনেক চেষ্টা করে দেখলো কোনো কিছু নষ্ট হয়নি, তবু গাড়িটা থেমে গেছে। তেল আছে গাড়িতে, যান্ত্রিক ত্রুটি নেই। তারপরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেষ্টা করে এমনিতেই আবার চালু হলো। সে আবার চলতে শুরু করলো। চলতে শুরু করতে করতে এরকম আরো 1.5 থেকে 2 ঘন্টা যাওয়ার পর সে লক্ষ্য করলো যে গাড়ির পিছনে শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম যে 8-10 জন লোক যদি পিছন থেকে আপনার সেই রকম শব্দ 10 থেকে 15 মিনিট শব্দগুলো শুনলো। তারপর সব কোনো কেয়ার করলো না। তবে একটা সময় শব্দের গতিটা একটু বেড়ে গেল। অ্যাম্বুলেন্সের ছাদের উপরে শব্দ হচ্ছে, ভিতর থেকে গ্লাসের শব্দ হচ্ছে। এরকম শব্দ হওয়ার পরে সে গাড়িটা থামালো। থামানোর পর সে অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে সে অ্যাম্বুলেন্সের ডালাটা খুললো। ডালাটা খুলেই দেখে ওই লাশটা বসে আছে। তার মুখে একদম যে ক্ষত একটা অবস্থা, সে লাশটা বসে আছে। সে এই দৃশ্যটা দেখে একটা দৌড় দিল। সে পাশে ছিল একটা রাইস মিল, একটু দূরে। সে ওই রাইস মিলের যে লেবাররা থাকে, শ্রমিকরা, ওই শ্রমিকদের ঘরে গিয়ে উঠলো। এরপর শ্রমিকদের ঘর গিয়ে উঠার পরে সে ওখানে সেন্সলেস হয়ে গেল। এরপর ওকে সবাই পানি দিয়ে একটু সচেতন করার পর ওই শ্রমিকদের সহ সে আসলো লাশের কাছে। আসার পর দেখে লাশটা আবার শুয়ে আছে, কিন্তু লাশটা খুব ক্ষত বিক্ষত। যাই হোক, আমি ঘটনাকে একটু সংক্ষেপে করে দিচ্ছি। থাকার পর পরদিন শ্রমিকদের একজন তার সাথী দিয়ে মেয়েটার গ্রামের বাড়ি গেল দিনের বেলা। যাওয়ার পরে ওই রনি যে ড্রাইভার,
সে ওই মেয়ের বাবা মাকে ভালো করে প্রশ্ন করলো যে আপনি বললেন যে আপনার মেয়ে স্বাভাবিক অসুস্থ ছিল, মারা গেছে, কিন্তু আপনার মেয়ের শরীরে এরকম ক্ষত কেন, মুখে এরকম ক্ষত কেন, পোড়া কেন? আচ্ছা, তখন মেয়ের বাবা মা বলল যে আসলে সত্যি কথা বলতে কি, যদি আমরা সত্যি কথা বলতাম তাহলে হয়তো আপনিও রাজি হতেন না লাশটাকে নিয়ে যেতে। মেয়েটা সুইসাইড করার জন্য গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, নিজেই আগুনে ঝাঁপ দিয়েছিল সুইসাইড করার জন্য। ওই সে থেকেই তার একদম সম্পূর্ণ শরীর 75% 80% পড়ে গিয়েছিল। আচ্ছা, এই জন্য তার একটা ক্ষত আপনার খুব কুৎসিত একটা চেহারা Okay, হয়েছিল। বুঝতে পেরেছি। তারপরে সে কারণেই তার মেয়ের ফ্যামিলির ব্যক্তিরা তার সাথে আসতে চায়নি। Okay. তো এছাড়া আর কি এরকম ভয়ের মানে কেন এরকম হলো রাস্তায়, এটা মেয়ের বাবা মা আর কিছু বলতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে আমার সাথে এই ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকেও অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেলিম খান আমাদের সাথে রয়েছেন, বলছেন যে ভাইয়া অনেক দিন পরে শুনছি এবং ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর বলেন। আচ্ছা, ভয়ঙ্কর আসলে কিছু করার নেই আমার কাছে এই মুহূর্তে। ময়মনসিং এ আমরা যে ঘটনাগুলো বলছি সেটা এখানকার ঘটনা, আমি এখানে বসে বসে ময়মনসিং নিয়ে কোনো ঘটনা বানাতে পারছি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এছাড়া দেখতে পাচ্ছি যে সাকিব আহমেদ আমাদের SMS করেছেন, ফার্স্ট ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে তার কাছে। ইফতি আমাদের SMS করেছেন, সেকেন্ড ঘটনাগুলো নাইস। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে ট্যুর করছি, আমরা একটা স্পেশাল করবো এই ট্যুরের। সব ট্যুরগুলো শেষ হয়ে যাওয়ার একটা স্পেশাল করব আমরা, এবং সেই জন্য আপনাদের অবশ্যই এখন নোট রাখবেন যে কোন ঘটনাটা ভালো লাগছে, কোন ঘটনাটা ভালো লাগছে না, কোন জায়গার স্টোরি বেশি ভালো লাগছে, এবং সেটা আমাদের আপনারা জানাই দিবেন ইমেইলের মাধ্যমে, এবং ফেসবুক ইনবক্স করতে পারেন। একইভাবে আমাদের এখানে ঢাকায় বসে আছেন, যিনি কন্ট্রোল করছেন পুরোপুরি মিউজিক এবং সবকিছু, আছেন মাসুম ভাই, এবং এই ময়মনসিং এ বসে আছেন আমার পাশে মাসুমের বদলে আজকে রিফাত, এবং আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক। আমাদের সঙ্গে প্রথমে ডকুমেন্টারিতে ভয়েস দিয়েছেন এবং বুদ্ধফেমের ম্যাক্সিমাম মিউজিকের জন্য যিনি, যার মানে কি বলবো, যার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই, তিনি হচ্ছেন আমাদের চিন্টু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ চিন্টু ভাই, প্রত্যেক উইকে আপনাকে ডিস্টার্ব করি আমরা। অ্যান্ড সাইফুল ভাই আমাদের সঙ্গে আছেন আজকে। সো আরো দেখতে পাচ্ছি যে এনজয়িং ভূত এফএম লিখেছেন জিনিয়া আখতার। এছাড়াও দেখতে পাচ্ছি শফিকুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সৌরভ মোদাক। এছাড়াও রয়েছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি জুবাইর আহমেদ, মাসুম সহ আরো অনেকে ফেসবুকে আমাদের সাথে আছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এছাড়াও এই মুহূর্তে SMS এ আছেন এসকে পারভেজ নরসিংদী থেকে। মাইকেল সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লাগেনি। শুভ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সীতা, এছাড়াও লিজা, ওয়েলকাম টু ময়মনসিং তারা বলেছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আকাশ সহ আরো অনেকে। আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতি পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with coming phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 100.2 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং আপনারা জানেন যে রেডিও ফুর্তি একটা স্টুডিও ময়মনসিং এ রয়েছে। এই ময়মনসিং নিয়ে যত কথা, এইখানে ময়মনসিং এ আমাদের একটা স্টুডিও রয়েছে, এবং আমরা সেই জন্য আজকে ময়মনসিং এ এবং ময়মনসিংবাসীর সাথে আমরা উদযাপন করছি আজকের ভূত এফএমের ভয়ের মুহূর্তগুলো। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে শুনি যে আপনি ময়মনসিং এর কোথায় থাকেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি শাওন, কালীবাড়ি, ময়মনসিং থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমি ঘটনাটা এখন শুরু করছি। ঘটনাটা হয়েছে 2005-এ একটা ময়মনসিং এর পরিচিত খুবই মানে জনবহুল এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে। ঘটনাটি শুরুর আগে আমি জায়গার ক্লিনিকের পরিচয়টা দিচ্ছি। ক্লিনিকের পাশে হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। ওই কোয়ার্টারের যে খেলার ফিল্ডে মাঝখানে একটি তাল গাছ রয়েছে, যা ব্রিটিশ আমল থেকেই রয়েছে, এবং ওই তাল গাছে যে কিছু একটা আছে এটা অনেক আগে থেকেই জানতাম আমরা। তারপরে 2005-এ আমার ছোট বোনের যখন জন্ম হয়, আম্মুর অপারেশনটা হয় ওই ক্লিনিকে।
ক্লিনিকটা ছিল 3 তলার। তো আম্মু অপারেশনের পরের দিন আম্মুকে 3 তলার একটি কেবিনে ট্রান্সফার করা হয়। তো ট্রান্সফার করার পরে বিকালবেলা আমি প্র্যাকটিস শেষ করে যখন আম্মুকে দেখতে যাই, তখন প্রায় মাগরিবের আজান দিচ্ছে। তো আম্মু বলতেছে যে শাওন দেখো, ওই ক্লিনিকের যে জানলাটা, মানে কেবিনের যে জানলাটা, ওইটা থেকে তাল গাছটা সরাসরি দেখা যায়। তো একটু দেখো, সন্দেহ হয়ে গেছে যে জানলাটা খোলা কিনা। আচ্ছা। তো আমি খোলা থাকলে বন্ধ করে দাও। তো আমি জানলার পর্দাটা যখন সরাই, তো তখন দেখি একটা বিভৎস চেহারা জানলার মধ্যে দিয়ে তাকিয়ে আছে। আপনার দিকে? জি। তখন দেখার সাথে সাথে আমি একটু পিছিয়ে আসি। পিছানোর পরে মানে ওই কেবিনের একটা বেডের সাথে বাড়ি খেয়ে আমি 3-4টা ডিগবাজি খেয়ে ফ্লোরে পড়ে যাই। তখন আব্বু দৌড়ে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমি বললাম যে একটি বিভৎস চেহারা আমার দিকে তাকিয়ে আছে, আমি দেখলাম জানলায়। তখন আব্বু যে যখন পর্দা সরায়, তখন শুধু তাল গাছটাই দেখা গেছে, আর কিচ্ছু না। আচ্ছা। ওই দিন রাত্রেবেলায় আমরা যখন চলে আসি, তো সবাই ভাবছে যে আমার হ্যালুসিনেশন হয়েছে, অনেক প্র্যাকটিস করার পরে আমি গিয়েছি এই কারণে। তো রাত্রেবেলায় যে ঘটনা হয়, আমার মেজো চাচি ছিল আম্মুর সাথে রাত্রে, তখন 1:30 কি 2টা বাজে। ওই মোমেন্টে যে ওই জানলার পাশে যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুমের দরজাটা মানে নড়তে থাকে। আচ্ছা। বাইরে থেকে লাগানো ছিল, তারপর নড়তেছে। চাচি ভাবছে যে হয়তো বা কোনো বাতাস বা কিছু, ওটার কারণে নড়তেছে। কিন্তু একটু পরে দেখা গেল যে ওই সাউন্ডটা এরকম হচ্ছে যে ভিতর থেকে কেউ ওয়াশরুমের দরজাটা খোলার চেষ্টা করছে। আচ্ছা। তো চাচি উঠে বসে জানলা দিয়ে তাকিয়ে দেখে যে কোনো ঝড় বা কিছু হচ্ছে কিনা, কিন্তু দেখলেন যে কিছুই না, বা কোনো বাতাসও নেই। মে মাসের 10 তারিখের ঘটনা এটা, 2005-এ। তো ওই সময় কোনো ঝড়ও হওয়ার কথা না। তো যখন দেখলেন যে ঝড় হচ্ছে না বা বাতাস নেই, তখন চাচি একটু ভয় পেয়ে দোয়া কালাম পড়তে থাকে। এবং ওয়াশরুমের যে হ্যান্ডেল, ওটার সাথে একটি উন্না পেঁচিয়ে মানে ওই বেডের পায়ের সাথে বেঁধে রাখে শক্ত করে। কেন এটা কেন? যে উনি ভাবছেন যে হয়তো বা কেউ খোলার চেষ্টা করছে, বা উনিও জানতেন ঘটনা কিছু একটা যে এরকম হয়। আচ্ছা। নিউ বর্ন বেবির বেলায়। তো তখন এরকম যখন বেঁধে রাখলেন, তখন মনে হচ্ছে যে মানে ওই সাউন্ড আরো বেড়ে গেছে, মনে হচ্ছে যে কেউ দরজার মধ্যে লাথি দিচ্ছে ভিতর সাইড থেকে। তো চাচি আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকে এবং রুমের চারদিকে ফু দিয়ে দেয়। তার 5-6 মিনিট পরে ওই সাউন্ডটা অফ হয়ে যায়। তো ওই সাউন্ড অফ হওয়ার পরে ক্লিনিকের মানে ওই কেবিনের মেইন ডোরে একটা নক হয়। তো নক হওয়ার পরে চাচি ভাবেন যে 3টার দিকে আম্মুকে ইনজেকশন দেওয়ার জন্য এক নার্স আসার কথা, উনি আসছেন হয়তোবা। তিনি দৌড়ে যেয়ে দরজা খুলে দেন, কিন্তু দেখেন যে কেউ নেই। তখন চাচি আরো ভয় পেয়ে যায়। আচ্ছা। ভয় পাওয়ার পরে দরজা লাগিয়ে দিয়ে আমার বোনকে তার কোলে নিয়ে দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সবকিছুই নর্মাল হয়ে আসছে। তো তার 15 থেকে 20 মিনিট পরে নার্স আসে। আসার পরে 3-4 বার নক করার পরে এবার চাচি জিজ্ঞেস করেন কে। তো নার্স বলে আমি নার্স। পরে চাচি দরজা খোলার পরে উনি জিজ্ঞেস করেন যে আপনি কি কিছুক্ষণ আগে আসছিলেন, নক করছিলেন দরজায়? তখন নার্স বলে যে না, আমি আসি নাই। বলছে তাহলে আপনাদের হসপিটালের কেউ হয়তোবা। বলে কি না, এই ক্লিনিকে শুধু আমি দায়িত্বে আছি। আচ্ছা। দায়িত্বে শুধু আমি আছি রাত্রের ডিউটিটাতে। তখন চাচি বলতেছে হয়তোবা কোনো পেশেন্টের আত্মীয় স্বজন হয়তোবা নক করছে। নার্স বললেন যে না, 3 তলার এই কেবিনে শুধুমাত্র আপনারাই আছেন, 3 তলা পুরাপুরি খালি, আর কেউই নেই। আচ্ছা। তো চাচি ভয় পেয়ে সাথে সাথে আব্বুকে ফোন দেয়। আব্বু ছুটে যায়। সকালবেলা আমরাও যাই। পরে নার্স আমাদেরকে সকালবেলা যে ঘটনা বলে, সকালবেলা বলে যে এই মানে এই 3 তলায় নাকি অনেক রকম ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে। যেমন নক হওয়ার পরে, দরজা খোলার পরে যখন ফিরে আসে মানুষ, যখন কাউকে না পেয়ে ফিরে আসে, তখন হয়তোবা দেখে যে বেবির কোনো নিউবর্ন বেবির কোনো চোখ নেই, বা নিউবর্ন বেবি রাত্রেবেলায় ঠিক ছিল, সকালবেলা মৃত।
এরকম ঘটনা ঘটে অনেক। তো আমরা ওই দিনই চলে আসি। তার ঠিক 3 দিন পরে ওই ক্লিনিকেই 3 তলাতেই মানে রাত্রেবেলায় ডিউটি করার সময় আপনার সিঁড়ি থেকে পড়ে যায় ওনার মৃত্যু ঘটে। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরাফাত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে রয়েছেন পিয়াস, আমার সাথে রয়েছেন অনামিকা ফরিদপুর থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন আজকে মিক্সড আমরা পাচ্ছি, যে ঘটনা কেউ বলছেন ভালো হচ্ছে, কেউ বলছেন খারাপ হচ্ছে, কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না। যেমন মাইকেলের একদমই ভালো লাগছে না, আবার অনেকে আছেন তাদের আবার ভালো লাগছে। তো আমরা মিক্সড পাচ্ছি, এবং আশা করছি যে আপনারা যারা আমরা চেষ্টা করছি যে এখানকার যারা আছেন তারা আপনারা চেষ্টা করছেন তাদের জীবনের সেরা ঘটনাগুলো তুলে নিয়ে আসতে আপনাদের সামনে। সো আমার মনে হয় তাদেরকে উৎসাহিত করবেন প্লিজ, এইটুকু সহযোগিতা আপনাদের কাছে আমরা চাচ্ছি। আমাদেরকে প্রান্ত SMS করেছেন প্রান্ত কর্মকার ভালুকা থেকে, তিনি অবশ্য লিখেছেন যে দারুণ হচ্ছে। অনামিকা ফরিদপুর থেকে লিখছেন স্টোরিগুলো ভালো হচ্ছে। পিয়া আমাদের লিখেছেন যে বরিশালে কবে আসবেন? বরিশালে খুব সুন, ভেরি সুন আমরা আসবো, এবং আশা করছি যে আপনাদের সাথে দেখা হবে। হালিম আমাদের SMS করছেন, এছাড়াও SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফাইসাল সিলেট থেকে। এছাড়া আমাদেরকে আকাশ SMS করছেন, নুসরাত ক্যান্টনমেন্ট থেকে SMS করছেন, ক্যান্টনমেন্ট ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে SMS করছেন আদিব, এছাড়াও আমাদেরকে কবির SMS করছেন জিঞ্জিরা থেকে। সুমন আমাদেরকে SMS করছেন আমাদেরকে রাজমণি ফুলবাড়িয়া থেকে। সৈকত আমাদের SMS করছেন সাভার থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার্স, আমি শুভ, নন্দীবাড়ি, ময়মনসিংহ। ওকে, চলে যাই ঘটনায়। আমি রাসেল ভাই যে ঘটনাটা বলবো এটা আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। তো তখন ময়মনসিংহের অবস্থা আপনার এত ডেভেলপ ছিল না। আচ্ছা। তো আমাদের শহরের মানে মেন কেন্দ্র থেকে চলে গেছে একটা রেল লাইন। তো রেল লাইনের দিক থেকে আপনার হয়ে আমাদের এলাকাটা, রেল লাইনের পাশে আমাদের এলাকাটা। তো আমার এক নানা ভাইয়ের ঘটনা, তিনি এই দুনিয়াতে এখন আর নেই। তো আমার নানা ভাই বাজার থেকে মাছ কিনে ওকে, বাজার থেকে মাছ কিনে এসে সরি রিং হয়ে গেছে। তো ছবি আপলোড করতে গিয়ে যখন না
90.0 FM. ওয়েলকাম ব্যাক। কিছু টেকনিক্যাল ঝামেলা, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার কাছাকাছি কাছে আমাদেরকে SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9847 নম্বরে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is BHWTFM@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে আমাদের কাছে। এবং যারা স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করতে চান তারা শুরুতেই জানিয়ে দেবেন যে আপনাদের স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করতে চান। এবং আমরা নেক্সট এপিসোড করবো ঢাকায়। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপাতত চলে যাবো কিছু অডিও ক্লিপে। চলুন শুনে আসি কিছু ঘটনা। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আমি জানি আপনি অবশ্যই ভালো আছেন। আমি হাফেজ মাওলানা সাইদ মাহমুদ সিদ্দিকী ফ্রম সিলেট। আমি জানি আজ আপনাদের ভূত FM কক্সবাজার থেকে প্রচার হচ্ছে। আর আমার ঘটনাটা কক্সবাজারেরই কোনো একটি হোটেলকে ঘিরে। ঘটনাটা 2012-এর দিকে। আমি তখন ঢাকায় চাকরি করি। আমার কলিগরা 3 জনে আমরা ডিসিশন নিলাম যে আমরা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে কক্সবাজার ট্যুর করব। তো যেভাবে সেই কাজ, এটা মেবি জানুয়ারির 8 তারিখ হবে বা 7 তারিখ। আমরা শ্যামলী পরিবহনে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হই, নাইট কোচে যাই। রাত্র 3টা কি 4টার দিকে আমাদের বাসটা নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দেয়। তো আমরা চা নাস্তা করে আবার পুনরায় বাসে উঠে পড়ি। একটা সময় সীতাকুণ্ডুর পূর্বে হঠাৎই আমাদের বাসটা মাঝ রাস্তায় থেমে যায়। তখন একটা হার্ট ব্রেকের মতো চলতেছে, হঠাৎ ব্রেক এরকম একটা। তো আমাদের সিটটা সামনের দিকে ছিল। আমি প্রথম বিতে ছিলাম, B2-তে, যার ফলে সামনের গ্লাস দিয়ে আমি রাস্তার মানে ড্রাইভারের মতো করে অধিকাংশ ভিউ আমার চোখে পড়তেছিল। তো দেখি একটা মোটামুটি মাঝ বয়স লোক, 45-50 এরকম বয়সে একটা লোক, শীতে সাদা একটা চাদর মুড়ি দিয়ে উনি ডান হাত দিয়ে বাসটার দিকে ইশারা করে রাস্তাটা পার হচ্ছেন। অর্থাৎ মানে বাসটাকে থামতে বলছেন, উনি রাস্তা ক্রস করবেন এরকম একটা ব্যাপার। তো একটু অবাক হই। আমার মনে আছে যে লোকটার ফেসটাও আমি দেখে ফেলি এবং আমার এটা মনে হচ্ছিল যে না, লোকটা আমাকেই দেখতেছে, মানে বাইরে থেকে সে রাস্তা পার হচ্ছে, সে আমার দিকে তাকিয়ে আছে। জিনিসটা এমন মনে হচ্ছিল আমার, জাস্ট আমি ইগনোর করি, যেটা হতেই পারে সে আমাকে হয়তো দেখতেছে বাইরে থেকে। কিন্তু বলে রাখি, বাসের ভিতরটা বেশ অন্ধকার ছিল। যাই হোক, তো আমরা পরদিন সকাল 10টা নাগাদ আমরা কক্সবাজারে পৌঁছাই। তো আপনারা জানেন জানুয়ারি বা ডিসেম্বর এই সময়টা সি বিচ এরিয়াতে পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার ফলে হোটেল মানে মেলানো খুবই কষ্টকর। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এয়ারপোর্ট রোডের কোনো একটি হোটেল পাই। হোটেলটা মোটামুটি মানে একটু নির্জন এরিয়া বলা যেতে পারে। ওই সাইডটা লোকজন চলাচল একটু কম এমন মনে হচ্ছিল। যে অন্য এরিয়াগুলোতে যেমন জাম প্যাকড ছিল, মানুষজনের খুব জনসমাগম ছিল, ওই সাইডটা কেমন যেন একটু শুনশান মনে হচ্ছিল আমার কাছে। আর হোটেলটাও কেমন যেন একটু পুরনো, 4তলা একটি ভবন এবং বাইরে থেকে দেখতে একটু গা ছমছমে ভাব। যাই হোক, আমরা 3 জন 2টো রুম নিয়ে নেই। এক রুমে আমার 2 বন্ধু শিফট হয়, আর এক রুমে আমি একা শিফট হই। তো টায়ার্ড ছিলাম। সকালে আমরা গোসল সেরে নাস্তা করে ঘুম দেই। আমাদের ঘুম ভাঙে আসরের আজানে। দেন নামাজ পড়ে সি বিচের দিকে হাঁটতে বেরোই। হাঁটছি, আমরা কিছু দূর এগোতেই ঝাউবন এরিয়াটা পড়ে, মানে ঝাউ গাছগুলা, যারা কক্সবাজারে গেছেন তারা অনেকে জানবেন যে এয়ারপোর্ট থেকে সামনে ঝাউ গাছগুলার এরিয়া, এবং ওটা ক্রস করে দেন সি বিচ। তো
ঝাউবনটা যখন পার হই তখন দেখি একটু দূরে একটা ঝাউ গাছের নিচে একটা লোক দাঁড়ানো। জাস্ট শুধু একটু দেখলাম, আমি আসলে ওইভাবে খেয়াল করিনি। দেন আমি সি বিচে যাই। ওখানে যাওয়ার পর আমরা বাদাম খাই, রেস্ট করি, গল্প করি। কেন জানি কি জানি ভেবে আমি পেছন ফিরে তাকাই, দেখি যে সেই লোকটা যেটা একটু আগে দেখলাম সে স্টিল দাঁড়িয়ে আছে এবং তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল সে আমাদেরকেই দেখছে, মানে আমাদেরকে লক্ষ্য করছে এবং স্পেশালি মনে হচ্ছে আমাকেই দেখছে। তো একটু মানে আমার কাছে একটু অন্যরকম মনে হলো ব্যাপারটা। যাই হোক, আমি দেখি 10 সেকেন্ডের মতো, দেন আবার সামনের দিকে মুভ করি, আবার গল্পে মেতে উঠি। দেন আমরা দাঁড়াই, যে বলে যে সামনে দিকে আর একটু হেঁটে সামনে যাবো। হেঁটে যাচ্ছি, আবার কেন জানি মনে হচ্ছে একটু তাকাই, দেখি না সে স্টিল সে ওখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখছে, বাট অস্পষ্ট, মানে তাকে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল সে আমাদেরকে ফলো করছে বা দেখছে, এরকম একটা কিছু। তো যাই হোক, আমরা এটা ঘুরে অন্য দিক দিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে আসি। 9টার দিকে খেয়ে দিয়ে আমরা সবাই যার যার রুমে চলে যাই। তো টিভি দেখতে থাকি। একটা সময় হঠাৎই মানে আমার টিভি অফ করে, ক্লান্ত লাগছিল, জাস্ট মানে বিছনা যাবো এরকম একটা, ঘুমোতে যাবো একটা এরকম ছিল, প্রিপারেশন নিচ্ছিলাম। তো লাইট অফ করে কম্বলটা নিয়ে শুয়ে পড়ি। হঠাৎই একটা আওয়াজ, আমার ঘুম ভেঙে যায়। আমি প্রথমে মনে হলো যে হঠাৎই হয়তো ঘুম ভেঙে গেছে, না দেখি যে আওয়াজটা আবার আসতেছে। এবং আমার হোটেল রুমটা একটু বর্ণনা দিই। আমি যে রুমে ছিলাম, রুমের দক্ষিণ সাইড অর্থাৎ সি বিচ সাইডে পাশে পুরাতন একটা ঝিনুক মার্কেট, সেটা বলতে গেলে এক ধরনের অনেকটাই মানে জনশূন্য। আর আমি ছিলাম 3 তলাতে। ওই দিকটা একটা বারান্দা আছে, সেখানে 2টো চেয়ার রাখা, ছোট ব্যালকনি, এবং ব্যালকনির সাথে আমার রুমের সাথে ব্যালকনিটা, জাস্ট একটা জানালা আছে থাই গ্লাস দেওয়া, ওটা খুললে ব্যালকনির পর ওই মার্কেটটা টিন শেড, অর্থাৎ আমার 3 তলা থেকে মার্কেটের ভেতরটা পুরোটাই দেখা যায় এরকম। আর 2টো বড় বড় গাছ, সেগুন গাছের মতো, এটা জানলা ঘেঁষে উপর দিকে উঠে গেছে। তো আমি আওয়াজটাই ঘুম ভেঙে যায়। তো আবার যখন আওয়াজটা হয় তখন আমি ফিল করলাম যে আমার পিছনে যে বারান্দার যে জানালাটা আছে, অর্থাৎ আমার যে বেডের সাথে একদম অ্যাটাচ, দেওয়ালের সাথে যে গ্লাসটা, জানালাটা, ওই জানালাটার থাইতে কেউ হয়তো নক করছে এবং থাইটা নড়তেছে, গ্লাসটা নড়তেছে, স্পষ্ট দেখতেছি। আমার প্রথমে একটু লাগে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। পরে আমি লাইট জ্বালাই, যেটা দেখলাম, আমি আসলে ভয় কতটা পেয়েছিলাম জানি না, বেশ মানে হতভম্ব হয়ে গিয়েছিলাম। দেখি একটা মাঝবয়সী লোক আমার মানে গ্লাসের উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, তার হাতটা জানালাতে রাখছে, খুব চাপ দিয়ে সে ধরে রাখছে এবং তার ফেসটা গ্লাসের সাথে একদম লাগাই দিছে। আমার দেখে মানে বিষণ্ণ চোখে সে তাকিয়ে আছে, আমাকে ভয় দেখাচ্ছে না, বিষণ্ণ চোখে সে আমাকে দেখতেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? 3 তলায় ব্যালকনিতে, এখানে আসতে হলে আমার রুমের ভিতর দিয়ে যেতে হবে। আমি আসলে এক মুহূর্তে দিনের বেলা কিছু ভাবতে পারি নাই, কিন্তু আমি ভয়টা তখন পেলাম যে এই ফেসটা আমি কোথায় যেন দেখছি, এবং এই চাদর মুড়ি দেওয়া। তখন মনে হলো যে হ্যাঁ, ওই যে সীতাকুণ্ড ঢোকার প্রবেশের মুহূর্তে যখন আমাদের বাসটা হঠাৎই থেমে যায়, একটা বৃদ্ধ লোক পার হচ্ছিল, মাঝবয়সী লোক, তার ফেসটা আমি বাড়িতে ভিতর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, বাসের ভিতর থেকে মনে হচ্ছিল ওই লোকটাই। আর তখন আমি ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। তো আমার অন্য রুমের ফ্রেন্ডের সাথে জিনিসটা আমি বলি, খুব ভয় পাইছি, তাই আমাকে পানি দেয়, তাই বলে কি হয়েছে আমি এটা বলি, তারা আসলে বিলিভ করে না। তখন আমি সব বলি যে এই লোকটাকে আমি যাবো না, দেখছি দাঁড়ায় আছে, আমাদেরকে দেখতেছে এবং সে ফলো করতে করতে সে পর্যন্ত চলে আসছে। তো যাই হোক, আসলে ঘটনাটা এখানে শেষ নয়। দেন আমি চলে আসি। তো 2015 সালের জানুয়ারি 1 তারিখে, অর্থাৎ গত বছর জানুয়ারি 1 তারিখে আমি সিলেট আসি জব নিয়ে। মোটামুটি 3 বছর পার হয়ে গেছে এই ঘটনার পর থেকে। সিলেট আসার পর আমি এখানে জব করতে থাকি। এর কিছুদিন পরই গত বছর মার্চ এপ্রিলের দিকে সিলেটে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যেটা এখানকার স্থানীয় পত্রিকা বা বাংলাদেশের বড় বড় পত্রিকা এবং সব ধরনের টিভি চ্যানেলের নিউজটা আসে যে একজন স্ত্রী তার হাজবেন্ডকে গলা কেটে জবাই করছে। লোকটি তাবলিগ জামাতের আমির ছিল এবং খুব ফেমাস লোক ছিল। তার নামটা আমি বলে দিচ্ছি, তার নাম ছিল খলিল। এটা সিলেটের সবাই জানে। সে খুন হয় এবং সে ইসলামিক মাইন্ডের লোক ছিল। আমি তাকে চিনতাম না, কারণ আমি সিলেটে নতুন ছিলাম। আমার সহকর্মী যারা ছিল তারা সকলে চিনতো। তো তাদের সাথে লাস্টটা আমিও দেখতে যাই।
কি অবস্থা, এরকম চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যে নিজের স্ত্রী তাকে গলা কেটে জবাই করছে। তো দেখতে গিয়ে আমি লোকটাকে এই পূর্বে কখনো দেখি নাই। তার কাফনের কাপড়টা খুলে যখন তার ফেসটা দেখি তখন আমি পুরোপুরি শকড হয়ে যাই। আমি আসলে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি কি বলবো আসলে, মানে 3 বছর আগে কক্সবাজারে সীতাকুণ্ডে ঢোকার মুহূর্তে মাঝ রাস্তায় যে বৃদ্ধ লোকটাকে দেখছিলাম, মানে মাঝবয়সী লোকটাকে চাদর মুড়ি দেওয়া, ঝাউবনে গাছতলা যে লোকটাকে দেখছিলাম, এবং আমার হোটেল রুমের ব্যালকনিতে জানালার ওপাশে যে লোকটাকে আমি দেখে ভয় পেয়েছিলাম, আর এই লোকটা সবই এক। অর্থাৎ এই লোকটাকে আমি আজ থেকে 3 বছর আগে দেখছিলাম। আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারি না, ওখানে আমি দাঁড়াই না, আমি চলে আসি এবং আমার সাথে যে ফ্রেন্ড যায় তাকে আমি শেয়ার করি, সেও বিলিভ করে না। আসলে এটা কাউকে বিশ্বাস করার মতো ঘটনাও না। আমি ইসলামিক মাইন্ডের লোক, আমি জিনে বিশ্বাস করি। পবিত্র কোরআনে জিনদের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে মিট করছেন, সেটাও আমি হাদিসে পড়েছি। কিন্তু এটা কি জিন ছিল না কি ছিল? আমরা জানি যে মানুষ মারা গেলে তার আত্মা অনেকে দেখা দেয়, কিন্তু সে মরে নাই। এই পূর্বে এই লোকটাকে আমি অনেকদিন ছিলাম, অথচ এই লোকের সাথে অনেকদিন দেখা হয়েছে, অথচ এই লোকের সাথে আমার কোনো পরিচয় ছিল না, তাকে আমি চিনতাম না, জানতাম না। আমি তো তখন সেটা জিনই ভেবে নিয়েছিলাম। কিন্তু এখন যখন আমি তাকে এরকম মৃত অবস্থায় দেখলাম, খুন হলো, মার্ডার হলো সে, আমি এটা আসলে এখনো এটার কোনো ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাই নাই। এটা কি ছিল? আমি অনেককেই এটা শেয়ার করছি, তারা কেউ এটা সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই, আমিও পারি নাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সত্যি ছবি আপলোড করতে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু খান, আমি কুয়েত থেকে বলতেছি। আমার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলা শেওয়ালাই থানা, গ্রাম চাকরা। এটা একটা সংগ্রহ করা ঘটনা। এই ঘটনাটা ঘটে কুয়েতে কোন এক এলাকায়। আমি সেই এলাকাটার নাম বলতে চাইতেছি না। সেইখানে একটা ইন্ডিয়ান ছেলে আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে সে সুইসাইড। তো তারপর তার রুমমেটরা যখন দেখতে পায়, তারা পুলিশকে ফোন করে এবং তাদের আশেপাশে যারা আছে তাদেরকে ডাকে সেটা দেখায়। তারপর পুলিশ আসে, আসার পর যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী সেই লাশটাকে নামায় এবং নামায় সেটা পোস্টমর্টমের জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়। আর তারপর সেই পোস্টমর্টম করার জন্য যে 2জন মানুষের উপরে দায়িত্ব দেয় তারাও আজনবী ছিলেন, আর তাদের সাথে এই ঘটনাটা ঘটে। তো যখন পুলিশের কাছ থেকে হাসপাতালে দেওয়া হয় লাশটাকে পোস্টমর্টমের জন্য, তো যেই 2টা ছেলের উপরে দায়িত্বটা পড়ছে তাদের একজনের নাম ওসমান আর একজনের নাম জাফর, আর এটা তাদের ছদ্মনাম। কেননা তারা বলছে যে তাদের যদি নাম উল্লেখ করি হয়তো সমস্যা হতে পারে। আর আমি হাসপাতালের নামটা উল্লেখ করতেছি না, তবে এখানে নিকটবর্তী একটা হাসপাতাল। তো তারপর তারা তাদের যে কাজ কাম ছিল সেগুলো সম্পূর্ণ করে এবং যেখানে রিপোর্টটা জমা দেওয়ার দরকার ছিল সেখানে তারা রীতিমতো রিপোর্ট জমা দেয়। তো তারা এর ভিতরে একটা ভুল করে, যেটা যে লাশটা আসে সেই ছেলেটা কোনো ফ্যামিলির চাপে পড়ে সেরা কুয়েতে কাজ কাম করতো, ফ্যামিলির চাপে পড়ে এখানে টেনশনে পড়ে সে আত্মহত্যা করে। তো তারা এটা নিয়ে অনেকটা একটু কটূক্তি করে যে মানুষ এরকম ভুল করে কিসের জন্য, এটা করা ঠিক না, এটা মানুষ বোঝে না, বিদেশ থাকে এত বছর যাবত, তারপরও মানুষ এতটা অবুঝ হয় কিভাবে, কিছু একটু অবহেলা টাইপের কথাবার্তা বলে। তো ওসমান আর জাফরও তাদের কাজ শেষ করে তারা রিপোর্ট জমা দিয়ে বাসায় চলে যায়। তো ওই দিন রাত্রে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ঘটে ওসমানের সাথে। তো তারা রীতিমতো তাদের কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমায়। ঘুমানোর পরে ওসমান গভীর রাত্রে স্বপ্নে দেখে যে যে ছেলেটা আজকে যে ছেলেটার পোস্টমর্টম করছে, যে ছেলেটা আত্মহত্যা করছে, ঠিক ওসমান ওই ছেলের মতো দাঁড়ায়া, ওই টেবিলের উপরে দাঁড়ায়া ওইভাবে গলায় দড়ি দিয়ে সে নিজে নিজে আত্মহত্যা করছে। অথচ ওসমান বুঝতেও পারতেছে যে জিনিসটা আসলে ঠিক না বা আমি কেন এই কাজটা করছি। তো যাই হোক, তারপর এক পর্যায়ে সে যখন দড়িতে ঝুলে পড়ে আর টোলটা পায়ের নিচ থেকে সরায় ফেলায়, তো তারপর সে অনেক ছটফট করতে থাকে ওই দড়ির ভিতরে।
আর এক পর্যায়ে দেখা যায় যে এই ছটফটের অবস্থাতে তার ঘুমটা ভেঙে যায়। সে তাড়াতাড়ি ঘুমে থেকে উঠা যখন জাগনো হয়ে যায় তখন উঠে সেরা লাইট জ্বালায় সে জাফরকে ডাক দেয় এবং পানি খায়। তারপর তার খুব অস্থির অবস্থা থাকে এবং তার সারা শরীর ঘামে ভেজা থাকে। জাফর তাকে জিজ্ঞেস করে কি এমন করতেছে কিসের জন্য, তো সে জাফরকে বিস্তারিত বলে। তারপর জাফর তাকে বোঝায় যে দেখো যে কাজ করে আসছি আজকে আমরা, তো তাতে স্বাভাবিক হইতেই পারে, এটা এমন কিছু না। তারপর ওসমান ওয়াশরুমে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসে রীতিমতো ঘুমায়, কিন্তু ঘুমাইতে পারে না, অনেকটা লেট হয়ে যায়। তারপরে সে ঘুমায়। তারপর দিন সকালে আবার দুজনে মিলে ডিউটিতে যায়। তো তারা ডিউটি করতেছে, ওসমানের মনটা একটু মরা, তবে জাফর অতটা গুরুত্ব দিতেছে না, যে এটা স্বাভাবিক হইতেই পারে, রাত্রে খারাপ স্বপ্ন দেখে ভয় পাইছে। তো তারা রীতিমতো তাদের কাজ কাম শেষ করে, ডিউটি শেষ করে আবার রাত্রে বাসায় আসে। আসার পরে তারা তাদের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারা ঘুমায়। ঘুমানোর এক পর্যায়ে গভীর রাত্রে ঠিক ওসমান ওই একই রকম স্বপ্ন আসতেও দেখে, বরঞ্চ গতকালকের রাতের স্বপ্নের চাইতে আজকের স্বপ্নটা আরো বেশি ভয়ঙ্কর। তো ওসমান দেখতেছে যে সে একটা টেবিলের উপরে দাঁড়ানো, আর তার সামনে একটা ফাঁসির দড়ির মতো বান্দা ঝুলতেছে, আর সে নিজের অজান্তেই সে দড়িটা গলায় দিতেছে এবং সে টেবিল থেকে নিচে ঝুলে পড়লো। তো ঝুলে পড়ার পর সে ওরকমই ছটফট করতেছে, দম বের হইতেছে, ছটফট করতেছে। তো এক পর্যায়ে দেখা যায় যে ছটফট করতে করতে তার শরীরটা ঠান্ডা হয়ে যায়, যেমন মানুষের দমটা বের হয়ে গেলে যে ঠান্ডা হয়ে যায় ঠিক ওরকম ঠান্ডা হয়ে যায়। এর ভিতরে এদিকে আবার ওসমান যে বিছনার ভিতরে ছটফট করতেছিল ওইটা আবার জাফর মানে বুঝতে পারে আজকে একটু বেশি মানে ছটফট করতে থাকে। তো জাফর এটা বুঝতে পারে, ও জাগনা হয়ে যায়, উঠে সেরা লাইট জ্বালায় দেখে যে ওসমানের অবস্থা খুব খারাপ। তো জাফর এদিক দিয়ে ওসমানকে ওসমানকে ডাকতেছে, কিন্তু ওসমান হুঁশে আসতেছে না, ওসমান জাগনা হইতেছে। তো এক পর্যায়ে যখন ওসমান ওই গলায় দড়ি দিয়ে সে যখন ঝুলন্ত অবস্থায় কিছুক্ষণ থাকার পর শান্ত হয়ে যায়, তখন তার দম বন্ধ হয়ে সে একাই হঠাৎ করে বিছানার উপরে জাগনা হয়ে যায় এবং লাফ দিয়ে ওঠে। ওঠার পর সে তো কান্নাকাটি শুরু করে দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, সে পাগলের মতো অবস্থা। রুমের এদিক থেকে ওদিক যাইতেছে, ওদিক থেকে ওদিক যাইতেছে। এর ভিতরে জাফর তারে শান্ত করার চেষ্টা করে এবং তার পানি টানি খাওয়ায় একটু শান্ত করে। শান্ত করার পর ওসমানকে বোঝায় বলে, দেখো এটা একটা দুঃস্বপ্ন ছিল, তুমি এটা নিয়ে বেশি ভয় পাও না, তুমি আমার কাছে বলো কি কি হয়েছে। রীতিমতো ওসমান জাফরের কাছে সবকিছু বলে, কিন্তু তারপরে ওসমান অনেকক্ষণ বোঝায়, দুজনে বসে কথাবার্তা বলে, ইজি হয়, ঠিক আছে। তারপরে ওসমান ওয়াশরুমে যায়, সে ফ্রেশ হওয়ার পর হাত মুখ একটু পানি টানি দিয়া যখন মুখটা মুছতে যায় তখন দেখে যে তার গলার ভিতরে একটা লাল দাগ হয়ে রয়েছে। তো গলার ভিতরে একটা লাল দাগ হয়ে রয়েছে, যেমন দড়ি বাঁধা কেউ তাকে টানছে বা ঝুলে ছিল, সেই দাগটা এখনো তার গলার ভিতরে রয়ে গেছে। তো তার গলার যেই দাগটা ছিল এবং দাগের পাশাপাশি সে ব্যথা অনুভব করতে থাকে। তারপর সে দৌড়ায় বাইরে আসে সেটা জাফরকে ডাকে সেটা বলে, দেখো জাফর, এই যে আমার গলার ভিতরে লাল দাগ হয়ে গেছে, তুমি যে বললা এটা পুরাটাই স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, কিন্তু দাগ আসলে হয়েছে। এখন জাফর আর কোনো কিছু বলতে পারে না। তারপরে জাফর অনেক কিছু সান্ত্বনা দেয়, কিন্তু তারপর ওসমান আর সারা রাত ঘুমাইতে পারে না। জাফর আর ওসমান দুজনে শোয়া থাকে, কিন্তু তারা আর এই ব্যাপারে কোনো কথাও বলে না, দুজনে একটু ভয় পায়। তারপরে যায় সেরা তার পরদিন সকালে যখন তারা আবার ডিউটিতে যায়, ওই হাসপাতালের ভিতরেই বড় একটা মসজিদ আছে। তো ওই মসজিদে যায় সেরা তারা ইমাম সাহেবের সাথে কথা বলে। তো ওসমান ফার্স্ট লাস্ট তার পুরো ঘটনাটা বলার পর ইমাম সাহেব হুজুর বলে যে আসলে তোমরা যেই ওই লাশটা সম্বন্ধে কিছু কটূক্তি করছো বা অবহেলাবাচক কথাবার্তা বলছো, এটা তোমাদের ঠিক হয় নাই। আর যেহেতু জীবিত মানুষকে সম্মান করো, তাহলে অবশ্যই তোমাদের লাশকে সম্মান করা উচিত। আর সবসময় তোমাদের কাজ এই লাশ টাশ নিয়ে, তো এটা তোমরা একদম ভুল করছো। তারপরে এরকম ওসমানকে কিছু আমল দেয়, তো আমলের কথা বলে যে তুমি এগুলি করো, আর আমি একটু পানি পরে দিতেছি, এটা তুমি খায় ফেলো। তারপর ওসমান রীতিমতো ওই পানি পরা খায়, আর ওই যে আমলগুলো ইমাম সাহেব হুজুর দেয় ওই আমলগুলো সে ঠিক মতো পালন করতে থাকে।
আর তারপর আস্তে আস্তে তারা আবার সবকিছু বোঝা যায় আর নর্মাল লাইফে ফিরে আসে। তো পরবর্তীতে ওসমানের সাথে আর এরকম কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস ভালো হয়েছে যে ওসমান আর জাফর তারপর থেকে কোনো লাশের সম্বন্ধে কোনো কটূক্তি করে না। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন রেডিও 40, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM. Booth FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 40.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে রিফাত, এবং ঢাকায় রয়েছে মাসুম সহ আরো অনেকে, এবং সেই সাথে ময়মনসিং এর মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন, এবং তাদের সহযোগিতায় আমরা আবারও আপনাদের কাছে ফিরে এলাম। এবং থ্যাংক ইউ ময়মনসিং আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সকল সহযোগিতার জন্য, এবং এখানে বিশেষ করে এখানে সবাইকে, এখানে প্রশাসন থেকে শুরু করে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, আমরা তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। হ্যাঁ, আপনার নামটা প্লিজ আরেকবার বলেন। জি, ঘটনা বলুন। Dear all, hi, I am Shubha Nandivadi from Mymensingh. তো আসলে আমি যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম এটা আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটা। তো ঘটনাটা আমার নানা ভাইয়ের সাথে ঘটা। আর আমাদের শহরের মধ্য দিক দিয়ে একটা রেল লাইন চলে গেছে, এটা হয়তো জানেন। তো রেল লাইনের পাশে আমার এলাকা। তো আমার নানা ভাই একদিন বাজার থেকে মাছ কিনে রাত্রে প্রায় 10টার পরে মাছ কিনে বাড়িতে ফিরছে। ফেরার পথে সে মানে ধার করতে বললো যে তার পিছনে কে আসছে যেন। তো সেটা তো চিন্তা ভাবনা না করে, সাহসী মানুষ ছিল, সে বাসায় চলে আসে। আসার পরে ঘরে মাছ রাখে। রাখার পরে সে টয়লেটের দিকে যায়। টয়লেটের দিকে যাওয়ার পরে সে দেখে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তো সে তার ছেলে মনে করার পরে সে অনেক বকাঝকা করে, যে পরে সে এক সময় বুঝতে পারে যে এটা তো ছেলে না, অন্য কিছু। তো অন্য কিছু সে যখন টয়লেট থেকে তার পরে আপনার রাসেল ভাই উনি তার সাথে মানে অনেক ঝগড়া শুরু হয়ে যায়, কথা কাটাকাটি অনেক ঝগড়া শুরু হয়ে যায়, যে এখানে কেন সে মনে করেন ঝগড়ার এক পর্যায়ে তার হাতাহাতি শুরু হয়ে যায়। অনেক হাতাহাতি প্লাস মারামারি, মানে বৃষ্টির দিন ছিল, কাদাতে অনেক জাম হয়ে যায়। ওইখানকার মানে আশেপাশে মানুষ উঠে চলে আসে। পরে আপনার সবকিছু করার পরে দেখে যে মানুষজন দেখে তার কাদা মেখে পুরো শরীর ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে সবাই তাকে ধরে এবং পানি টানি দিয়ে পরিষ্কার করে পরে জিজ্ঞেস করে কি হয়েছিল। সে দেখে কি যে টয়লেটের সাথে একটা গলা নেই, তার গলা নেই এবং চোখ দুটো বুকে এরকম একটা বস্তু দাঁড়িয়ে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কিছু কারণে আমাদের আজকে এই এপিসোডটি এই মুহূর্তে এখানে ক্লোজ করতে হচ্ছে। সুতরাং আমরা আবারও আপনাদের সাথে কথা হবে আগামীতে, যখন ঢাকায় আমরা এপিসোডটা করব, নেক্সট এপিসোড। সেই পর্যন্ত সবাই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং অবশ্যই ভূত এফএমের নেক্সট এপিসোড মিস করবেন না। এবং আমি যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে, আমাদের যে জিমেল, আমাদের যে ভূত এফএমের যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা একবার জানিয়ে দিচ্ছি, আপনারা ইমেল করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, bhwfm@radio40.fm। আজকের মতো এখানে শেষ করছি, এবং কথা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই ময়মনসিং, অ্যান্ড আজকের মতো এখানেই টাটা।